আজকের এই ক্লাসে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় আসার মতো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই প্রশ্নটাই আবার পরীক্ষায় অন্যভাবে থাকতে পারে যে নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো। হবসন লেনিন থিসিস বিষয়ে তাদের তত্ত্বের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, অথবা মার্ক্সীয় তত্ত্বের আলোকে হবসন লেনিনের থিসিস ব্যাখ্যা করো। এখানে থিসিস বা থিওরি কথার অর্থ হচ্ছে তত্ত্ব। প্রশ্ন যেভাবে থাকুক উত্তর কিন্তু সেই একই হবে। এই প্রশ্ন সম্বন্ধিত আরেকটি বিষয় তোমরা দেখে রাখতে পারো যে হবসন লেনিন তত্ত্বের ত্রুটিগুলি কী ছিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে তুমি যদি আজ প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্টে গিয়ে জানাও, এবং এই ক্লাসের ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। প্রথমেই আমরা দেখে নিই যে এ প্রশ্নের উত্তর কিভাবে লিখব। যদি প্রশ্নে উল্লেখ থাকে যে নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, তাহলে আমাদের নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে এই সংজ্ঞাটা লিখতে হবে। আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে সেক্ষেত্রে এই সংজ্ঞা লেখার কোনো প্রয়োজন নেই। এ প্রশ্নের উত্তরে লিখতে হবে হচ্ছে ভূমিকা এবং উপসংহার, এই দুটি কমন পয়েন্ট। তাহলে কি বললাম, প্রথমে লিখতে হবে হচ্ছে ভূমিকা, তারপর লিখতে হবে হচ্ছে হবসনের তত্ত্ব বা হবসনের তত্ত্বের মূল কথা, তারপরে হচ্ছে হবসনের তত্ত্বের ব্যাখ্যা বা বৈশিষ্ট্য, এবং অপরপক্ষে লিখতে হবে হচ্ছে তোমার লেনিনের তত্ত্বের মূল কথা, তারপর লিখতে হবে হচ্ছে লেনিনের তত্ত্বের ব্যাখ্যা বা বৈশিষ্ট্য, এবং সর্বশেষে হচ্ছে উপসংহার। এখন আমরা দেখে নিই যে নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় বা কাকে বলে। আধুনিক বিশ্বে সাম্রাজ্যবাদী দেশগুলি কোনো দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে। ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ প্রসারের এই আধুনিক কৌশল নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। সাম্রাজ্যবাদ বিষয়ে নতুন করে বলার কিছু নেই, এ বিষয়ে আমরা কিন্তু সকলেই জানি। সাম্রাজ্যবাদী দেশ ছিল কিন্তু ইউরোপ মহাদেশ। ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি তাদের সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে সুকৌশলে কী করত, অন্য কোনো দেশের ভূখণ্ডে উপনিবেশ স্থাপন করত। অর্থাৎ ব্রিটিশরা হচ্ছে সাম্রাজ্যবাদী দেশ, তারা কি করেছিল, আমাদের ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছিল। সেই জন্য আমাদের ভারতবর্ষ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ। তারা কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথমে বণিক সেজে বা বণিক রূপে এসেছিল, তারপরে তারা সুকৌশলে কি করেছিল, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল। এবারে আমরা দেখে নিই পয়েন্ট হচ্ছে ভূমিকা। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসারকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক ভিন্নভাবে তাদের মতামত ব্যাখ্যা করেছেন। এ প্রসঙ্গে ব্রিটিশ অর্থনৈতিকবিদ জে.এ. হবসন ও ভি.আই. লেনিন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে যে অর্থনৈতিক ব্যাখ্যা দেখিয়েছেন তা হবসন লেনিন থিসিস বা হবসন লেনিন তত্ত্ব নামে পরিচিত। এখানে আমরা ভূমিকাতে কি লিখব যে হবসন লেনিনের থিসিস বা তত্ত্ব কাকে বলে। তাহলে কি জানলাম যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে যে হবসন ও ভি.আই. লেনিন যে অর্থনৈতিক ব্যাখ্যা করেছেন তাকে বলা হয় হবসন লেনিন তত্ত্ব। পরের পয়েন্ট হবসনের তত্ত্ব। এই পয়েন্টের আন্ডারে আমরা প্রথমে জেনে নেব যে হবসনের এই তত্ত্বটা তার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং সেই তত্ত্বের মূল বক্তব্য বা মূল কথা কী ছিল, এইটুকু মনে রাখলেই যথেষ্ট। ব্রিটিশ অর্থনৈতিকবিদ বা ঐতিহাসিক অ্যাটকিনসন হবসন বা জে হবসন, এটা হচ্ছে সংক্ষেপে, 1902 খ্রিস্টাব্দে তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বা ইম্পেরিয়ালিজম আ স্টাডি গ্রন্থে সাম্রাজ্যবাদ প্রসঙ্গে অর্থনৈতিক ব্যাখ্যা করেছেন। তাহলে কি ছিল তার সেই বক্তব্য বা মূল কথা? পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিরা অধিক মুনাফা অর্জন করে মূলধন সঞ্চয় করে, ফলে মূলধনের পরিমাণ বাড়ে। এই বাড়তি মূলধনের ত্রুটিপূর্ণ বন্টনের জন্য সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে। বাড়তি মূলধন নতুন শিল্পের লগ্নির জন্য পুঁজিপতিরা নিজের দেশের সরকারকে চাপ দেয়। ঠিক তখনই পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের মাধ্যমে সাম্রাজ্যবাদের সূচনা করে। হবসনের তত্ত্বে এখানে আমরা কি জানলাম যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিরা মূলধন বা প্রচুর মুনাফা সঞ্চয় করে। এই মুনাফা সঞ্চয়ের পর তারা নিজের দেশের সরকারকে কী করে, তারা চাপ দেয়। কেন চাপ দেয়?
যাতে এই অতিরিক্ত মূলধনগুলো বাণিজ্যে লগ্নি করা যায় বা বাণিজ্যে খাটানো যায়। সেই জন্য রাষ্ট্র বাধ্য হয়ে কিন্তু সাম্রাজ্যবাদের সূচনা করে বা উপনিবেশ দখলের চেষ্টা করে। এখন আমরা হবসনের তত্ত্বের মূল কথা বা মূল বক্তব্য থেকে তত্ত্বের ব্যাখ্যা বা বৈশিষ্ট্যগুলি জেনে নেব। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যাখ্যা বা বৈশিষ্ট্যগুলি আমরা কিভাবে মনে রাখব? দেখো, ব্যাখ্যায় প্রথমেই বলা হয়েছে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিরা অধিক মুনাফা অর্জন করে। সেই জন্য প্রথম পয়েন্ট হবে কি হবে, যে অধিক মুনাফা অর্জন বা অধিক মুনাফা লাভ। এখন প্রশ্ন হচ্ছে, এই মুনাফাগুলি তারা কিভাবে অর্জন করত? এর উত্তর হবে ঔপনিবেশিক শোষণ করে বা উপনিবেশগুলিকে শোষণ করে তারা এই মুনাফা লাভ করত বা অর্জন করত। সেই জন্য আমরা পরের পয়েন্ট লিখতে পারি হচ্ছে ঔপনিবেশিক শোষণ। এখানে একটু খেয়াল করে যে মূল বক্তব্যে বলা হয়েছে যে তারা অধিক মুনাফা অর্জন বা সঞ্চয় করে মূলধনের পরিমাণ বাড়ে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা পয়েন্ট বার করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে উদ্বৃত্ত মূলধন বা বাড়তি পুঁজির সৃষ্টি। এবার দেখো যে হবসনের তত্ত্বে এটা বলা হয়েছে যে যখনই তাদের কাছে অর্থাৎ পুঁজিপতিদের কাছে বাড়তি মূলধনের পরিমাণ বাড়লো, তখন তারা কি করলো? নিজের দেশের সরকারকে চাপ দিতে লাগলো। কেন চাপ দিল? না উপনিবেশ দখলের জন্য। সেই জন্য আমরা এখান থেকে আরেকটা পয়েন্ট বার করতে পারি যে পুঁজিপতিদের চাপ। কাদের চাপ দিল? না নিজের দেশের সরকারকে। এখানে আমরা আরেকটা পয়েন্ট মনে রাখতে পারি যে উপনিবেশবাদের অবসানের উপায়, অর্থাৎ হবসন দেখিয়েছেন যে কিভাবে উপনিবেশবাদের অবসান করানো যায়। এবারে আমরা এই সাব পয়েন্টগুলোকে একে একে আলোচনা করে নিই। তাহলে দেখো, হবসন তত্ত্বের ব্যাখ্যাতে প্রথম সাব পয়েন্ট কী হবে? যে অধিক মুনাফা লাভ। হবসনের মতে সাম্রাজ্যবাদের পিছনে কোনো মহৎ বা উচ্চতর লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না, অর্থনৈতিক মুনাফা লাভই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। উপনিবেশ দখলের পর পুঁজিপতি শ্রেণী সস্তার কাঁচামাল সংগ্রহ করে তা উচ্চমূল্যে পণ্য বিক্রির বাজার দখল করে এবং উদ্বৃত্ত মূলধন লগ্নির মাধ্যমে বাড়তি মুনাফা লাভের চেষ্টা করে। পরের সাব পয়েন্ট অর্থাৎ 2 থেকে সাব পয়েন্ট হবে উদ্বৃত্ত মূলধন বা পুঁজি সৃষ্টি। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুঁজিপতি মালিকদের হাতে বাণিজ্যের মাধ্যমে প্রচুর পরিমাণে মূলধন সঞ্চয় হয়। এই বাড়তি মূলধন সাম্রাজ্যবাদ বা উপনিবেশের জন্ম দেয়। তাহলে দেখো, প্রথম সাব পয়েন্টে আমরা কি জানলাম? যে অধিক মুনাফা লাভ করে। অধিক মুনাফা লাভ করার পর এবার কিন্তু তাদের কাছে অনেক পুঁজির সৃষ্টি হয়। এবার এই উদ্বৃত্ত মূলধন বা পুঁজি কি হয়? সাম্রাজ্যবাদের বা উপনিবেশের জন্ম দেয়। পরের পয়েন্ট অর্থাৎ 3 দাগের সাব পয়েন্ট পুঁজিপতিদের চাপ। এর আগে কিন্তু আমরা জেনেছি যে হবসন মনে করেন ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উদ্বৃত্ত মূলধন সঞ্চয়ের মাধ্যমে নতুন শিল্পে লগ্নির জন্য পুঁজিপতিরা নিজের দেশের সরকারকে চাপ দিয়ে উপনিবেশ দখলে বাধ্য করে। তার মতে উদ্বৃত্ত মূলধন উপনিবেশ দখলের মূল কারণ। তাহলে এই পয়েন্টে আমরা কী জানলাম? যে পুঁজিপতি মালিকদের হাতে যখন অনেক পুঁজি সঞ্চিত হয় বা মূলধন সঞ্চিত হয়, তখন তারা কি করে? তাদের নিজের দেশের সরকারকে চাপ দিতে থাকে। কেন চাপ দিতে থাকে? এই মূলধনগুলো তারা বাণিজ্যের মাধ্যমে লগ্নি করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মূলধনগুলো তারা কোথায় লগ্নি করবে বা কোথায় খাটাবে? না উপনিবেশে। আর উপনিবেশে খাটাতে হলে কি করতে হবে? উপনিবেশ দখল করতে হবে। পরের পয়েন্ট অর্থাৎ 4 দাগের সাব পয়েন্ট হবে ঔপনিবেশিক শোষণ। হবসন দেখিয়েছেন যে অধিক মুনাফা ও সম্পদ অর্জনের লক্ষ্যে পুঁজিবাদী দেশগুলি উপনিবেশিক বাজার দখল করে শিল্পজাত পণ্য বিক্রয় করতে থাকে। এইভাবে উপনিবেশগুলি শোষিত হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা যে জানছিলাম যে পুঁজিপতিদের হাতে অনেক মূলধন সঞ্চয় হলো, তাহলে কিভাবে সঞ্চয় হলো? এই উপনিবেশগুলিকে শোষণ করে। পরের পয়েন্ট অর্থাৎ 5 দাগের সাব পয়েন্ট হবে ঔপনিবেশিকতাবাদের অবসানের উপায়। হবসন উপনিবেশবাদ অবসানের বিষয়ে বলেছেন যে পুঁজিপতিদের বাড়তি মূলধন দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যে বিতরণ করতে কিংবা তা বিভিন্ন ধরনের উন্নয়নের কাজে ব্যবহার করতে, ফলে জীবনযাত্রার মান উন্নত হলে তারা উদ্বৃত্ত পণ্য কিনতে পারবে। তাহলে এই পয়েন্টে আমরা কি জানলাম? যে উপনিবেশবাদের কিভাবে অবসান ঘটানো যায় সেটাও কিন্তু হবসন আলোচনা করেছেন। পুঁজিপতিদের কাছে যে উদ্বৃত্ত মূলধন বা পুঁজি সঞ্চয় হয়, সেই পুঁজিগুলি কি করবে? তারা দরিদ্র বা গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেবে বা বিলিয়ে দেবে, কিংবা যদি কোনো জনকল্যাণমূলক কাজ হয় সেই কাজে তারা ব্যবহার করবে।
তার ফলে তাদের কাছে যদি জীবনযাত্রার মান উন্নত হয়, তারা কিন্তু সেই উদ্বৃত্ত পণ্যগুলি কিনতে পারবে। প্রশ্নের মান 8-এ এবং প্রশ্নের মান 1-এ অর্থাৎ MCQ এবং ACQ এর কতগুলি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যানেলের প্লেলিস্টে উত্তর সহ দেওয়া আছে, প্রয়োজনে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা আবারও মেন পয়েন্টে ফিরে যাব, অর্থাৎ লেনিনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। রাশিয়ার বলশেভিক বিপ্লবের বিখ্যাত কমিউনিস্ট নেতা ভ্লাদিমির বা ভ্লাদিমির ইলিচ লেনিন বা VI লেনিন 1911 খ্রিস্টাব্দে তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বা ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম নামক গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা করেছেন। তাহলে এই গ্রন্থের নাম তোমরা ইংরেজিতে কিংবা বাংলাতে দুটোতেই দিতে পারো, যেটা তোমাদের মনে থাকবে। তাহলে তিনি কি বলেছেন এই গ্রন্থে? তার মূল বক্তব্য হলো, লেনিনের মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। তার মতে ধনতন্ত্র বা পুঁজিবাদের মধ্যেই সাম্রাজ্যবাদের বীজ লুকিয়ে আছে। পুঁজিপতিরা বা শিল্প মালিকরা তাদের স্বার্থে অধিক মুনাফার লোভে দেশবাসীর চাহিদার থেকে বেশি পণ্য উৎপাদন করে। ধনী মানুষেরা উপনিবেশের দরিদ্র শ্রমিকের ওপর শাসন চালায় ও শোষণ করে। তাহলে এখানে আমরা লেনিনের তত্ত্বে কী জানলাম? যে ধনতন্ত্র বা পুঁজিবাদ থেকে কিন্তু সাম্রাজ্যবাদের জন্ম হয়। পুঁজিপতিরা বা শিল্প মালিকেরা তাদের নিজেদের স্বার্থে বেশি পরিমাণে মুনাফা অর্জনের জন্য তারা কি করে? দেশের চাহিদা থেকে বেশি পণ্য উৎপাদন করে এবং সেই পণ্যগুলি বিক্রির জন্য ধনী মানুষেরা উপনিবেশের দরিদ্র বা গরিব মানুষের ওপর শাসন ও শোষণ চালায়। এখন আমরা পরের পয়েন্ট অর্থাৎ লেনিনের তত্ত্বের ব্যাখ্যা বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেব। এখানে আমরা হবসনের তত্ত্বের মতোই লেনিনের তত্ত্বের মূল কথা থেকে আমরা তত্ত্বের ব্যাখ্যা বা বৈশিষ্ট্যগুলি মনে রাখতে পারি, কিন্তু এই তত্ত্বের ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলি আমরা কিভাবে মনে রাখবো সেটা কিন্তু আমি আর বলবো না, এটা তোমরা নিজেরা চেষ্টা করো। লেনিনের তত্ত্বের ব্যাখ্যার প্রথম সাব পয়েন্ট হবে বিপুল পুঁজির উদ্ভব। দেখো, হবসনের তত্ত্বে প্রথম সাব পয়েন্ট কী ছিল? যে অধিক মুনাফা লাভ, কিন্তু এটা কি আছে? যে বিপুল পুঁজির উদ্ভব। আধুনিক শিল্পের অগ্রগতির ফলে ইউরোপের দেশগুলিতে পুঁজিবাদের হাতে বিপুল পরিমাণ পুঁজি সঞ্চিত হয়। পুঁজিপতিরা এই পুঁজি পুনরায় বাণিজ্যে বিনিয়োগ করার জন্য উপনিবেশ দখল করে এবং সেখানেই পণ্য উৎপাদন ও বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা করে, পুঁজি লগ্নির উদ্যোগ নেয়। এখানে তোমরা আরেকটা সাব পয়েন্ট লিখতে পারো, সেটা হচ্ছে পুঁজির বিনিয়োগ। আর কোথা থেকে লিখবে? উপনিবেশগুলিতে পণ্য উৎপাদন ও বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা করে এবং পুঁজি লগ্নির উদ্যোগ নেয়, এইটুকু লিখবে। তাহলে পয়েন্টের নাম কি বললাম? পুঁজির বিনিয়োগ। পরের পয়েন্ট 2-এর দাগের সাব পয়েন্ট হবে বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ। লেনিন দেখিয়েছেন পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকরা অধিক লাভের জন্য দেশের চাহিদার থেকে বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ থেকে খুব সস্তায় সংগ্রহ করে উৎপন্ন পণ্যগুলি বিক্রয়ের জন্য উপনিবেশ দখলের চেষ্টা করে। তাহলে এই পয়েন্টে আমরা কি জানলাম? যে বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ। দেখো, পয়েন্টের নাম থেকে অনেকটা আন্দাজ করা যাচ্ছে যে এর উত্তর কি হতে পারে। আমরা জানি যে তারা বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ কোথা থেকে করতো? না, সাম্রাজ্যবাদী দেশগুলি তাদের উপনিবেশ থেকে সংগ্রহ করতো। আর এই কাঁচামালগুলি তারা কিভাবে সংগ্রহ করতো? না, উপনিবেশ থেকে খুব সস্তায় তারা সংগ্রহ করতো এবং উৎপন্ন শিল্পজাত পণ্যগুলি সেই উপনিবেশের বাজারে তারা বিক্রয় করত। পরের পয়েন্ট 3-এর দাগের সাব পয়েন্ট হবে উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতা। লেনিনের মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। বিভিন্ন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে উপনিবেশ দখলকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এই প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত যুদ্ধের জন্ম দেয়। তাহলে উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতা, এই পয়েন্টের আন্ডারে আমরা কি জানলাম? এটাও কিন্তু সেম, মানে পয়েন্টের নাম থেকেই বোঝা যাচ্ছে যে পয়েন্টের আন্ডারে সম্ভাব্য উত্তর কি হবে। যে ইউরোপের বিভিন্ন দেশগুলি উপনিবেশ দখলের জন্য তারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিল এবং প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত যুদ্ধে পরিণত হয়। যেমন আমাদের ভারতবর্ষে উপনিবেশ স্থাপনের জন্য ইংল্যান্ড, ফরাসি, পর্তুগিজ এরা নিজেরা কি করেছিল? পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিল এবং যুদ্ধও কিন্তু করেছিল। পরের সাব পয়েন্ট হবে অর্থাৎ 4-এর দাগে সাব পয়েন্ট হবে অনুগত শ্রেণীর প্রতিষ্ঠা। পুঁজিবাদী দেশগুলি উপনিবেশে থাকা শ্রমিক শ্রেণী মানুষের ওপর সীমাহীন শোষণ চালায়, ফলে সেখান থেকে বিপুল পরিমাণ মুনাফা বা মূলধন লাভ করে
এই লাভের কিছুটা অংশ নিজের দেশে শ্রমিকদের উৎকোচ হিসাবে দেয়, ফলে অভিজাতদের বা বুর্জোয়াদের অনুগত শ্রমিক শ্রেণীর জন্ম হয়। তাহলে এই পয়েন্টে আমরা কি জানলাম যে অনুগত শ্রমিক শ্রেণী প্রতিষ্ঠা। এবার প্রশ্ন হচ্ছে কাদের প্রতি অনুগত এরা থাকতো? না, সাম্রাজ্যবাদী দেশগুলির অভিজাত শ্রেণী বা বুর্জোয়া শ্রেণীদের প্রতি এরা অনুগত থাকতো। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে অনুগত থাকতো? সাম্রাজ্যবাদী দেশগুলি উপনিবেশ থেকে যে মুনাফা লাভ করত, সেই মুনাফার স্বল্প অংশ থেকে তারা নিজের দেশের শ্রমিকদের উৎকোচ বা ঘুষ হিসাবে দিত, এবং সেই ঘুষ পেয়ে কিন্তু তারা বুর্জোয়া শ্রেণী বা অভিজাত শ্রেণীদের প্রতি অনুগত থাকতো, আর এইভাবেই অনুগত শ্রমিক শ্রেণীর জন্ম নেয়। সেই জন্যই তারা কিন্তু কখনোই বুর্জোয়া শ্রেণীদের প্রতি বিদ্রোহ করতো না। এবারে আমরা আবারও মেন পয়েন্টে ফিরে যাব, শেষ পয়েন্ট অর্থাৎ উপসংহার। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেলেনের তত্ত্ব ত্রুটিমুক্ত ছিল না। নানা ত্রুটি থাকা সত্ত্বেও এই তত্ত্ব নতুন দিগন্তের উন্মোচন করে। সেই জন্য এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করা যায় না, এটুকু লিখলেই হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাও, এবং এরকম আরেকটি যদি গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে সেটাও জানাও।